ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বর্ণময় 36। বর্ণময় 36 এর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার ওয়ার্ম ওয়েলকাম। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এনইপি বাংলা মেজরের সাজেশন নিয়ে আজকে এই ভিডিওটা। আগস্টের 3 তারিখ পরীক্ষার ডেট ফাইনাল হয়ে গেছে, তো একদম দেরি না করে চলো দেখে নিই তোমাদের জন্য আজকের সাজেশনে ঠিক কী কী রাখা রয়েছে। DS4 ইউনিট 1 থেকে দেখবে মধ্য ভারতীয় আর্য ভাষা, নব্য ভারতীয় আর্য ভাষা। পাশাপাশি তোমরা দেখবে মানে হয় এইটা দেখো আর এর পাশাপাশি দেখো বাংলা ভাষার যুগবিভাগ আর সংস্কৃতকে বাংলা ভাষার জননী বলা যায় কি না এটা দেখলে, অথবা তোমরা প্রাচীন বাংলা, নব্য বাংলা, বাংলা ভাষার যুগবিভাগ আর সংস্কৃতকে বাংলা ভাষার জননী বলা যায় কিনা এই পার্টটা রেডি করবে। ভালো করে ভিডিওটা খেয়াল করে দেখবে, আমি কিন্তু দুটো পার্ট বলেছি, ইদার এটা অর এটা। ইউনিট 2 থেকে দেখবে উপভাষা কাকে বলে বৈশিষ্ট্য, তার সাথে দেখবে রাঢ়ী উপভাষা, বঙ্গালী উপভাষা, বরেন্দ্রী, কামরূপী। এর মধ্যে রাঢ়ী আর বঙ্গালীকে আমি স্টার দিলাম, ঠিক আছে। ইউনিট 2 থেকে তোমরা দেখবে ধ্বনি পরিবর্তনের কারণ, শব্দার্থ পরিবর্তনের ধারা 10 নম্বরের জন্য। এছাড়া 10 এবং 5-এ তোমরা দেখবে অভিশ্রুতি, অপিনিহিতি, স্বরভক্তি, সমীভবন, বিপ্রকর্ষ, স্বরাগম, ব্যঞ্জনাগম, ঘোষীভবন, লোকনিরুক্তি, জোর কলম শব্দ। ভালো করে দেখবে, এর মধ্যে অভিশ্রুতি, অপিনিহিতি, স্বরভক্তি, সমীভবন, বিপ্রকর্ষ এগুলোকে কিন্তু একটু মন দিয়ে বুঝে পড়ে ফেলো। এবার চলে আসো ইউনিট 4-এ। ইউনিট 4-এ রয়েছে আইপিএ। তোমরা জানো আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা, এটা তোমাদের পড়তে হয়, প্র্যাকটিস করতে হয়। তোমরা এটা কিন্তু এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও। যদি এটা ভালোভাবে প্র্যাকটিস হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু একদম ছাক্কা নম্বর, এখান থেকে নম্বর কাটার কোনো জায়গা থাকে না। এবার আমি চলে আসবো DS5-এ। সেখান থেকে তোমরা আখ্যান কাব্য, গাথা কাব্য, হয় এই দুটো খুব ভালো করে পড়ো, অথবা কমেডি, প্রহসন, রূপক সাংকেতিক নাটক, পৌরাণিক নাটক, সামাজিক নাটক পড়ো। ইউনিট 2 থেকে পত্র সাহিত্য, রম্য রচনা, ডায়েরি আর জীবনী সাহিত্য ভালো করে দেখবে, অথবা ঐতিহাসিক উপন্যাস, সামাজিক উপন্যাস, আঞ্চলিক উপন্যাস, রাজনৈতিক উপন্যাস আর চেতনা প্রবাহ রীতি। পৌরাণিক নাটক তো আমি বলেছি, এখানে কিন্তু এই কটা তোমরা দেখো। ইউনিট 3 থেকে দেখব ধ্বনিরাত্মা কাব্যস্য, রীতিরাত্মা কাব্যস্য, রস, বিভাব, অনুভব, সঞ্চারী ভাব। ভালো করে পড়ো, এখান থেকে কিছু শর্ট করতে চেও না। ইউনিট 4 সাহিত্য, আমি কয়েকটা কোশ্চেনের কোড ধরে বলে দিচ্ছি, এর বাইরে প্রশ্ন আসবে না, ভালো করে যদি পড়তে পারো। প্রথম প্রশ্ন বলছি সাহিত্য ব্যক্তিবিশেষের নহে, তাহা রচয়িতার নহে, তাহা দৈববাণী। দ্বিতীয় প্রশ্ন বলছি সাহিত্য ঠিক প্রকৃতির আরশি নহে। 3 নম্বর বলছি জগতের ওপর মনের কারখানা, মনের ওপর বিশ্ব মনের কারখানা। 4 নম্বর বলছি সাহিত্য মঙ্গলের পূর্ণমূর্তি। 5-এ বলছি সাহিত্য যাহা গড়িয়া তোলে তাহা সকলের মঙ্গলের জন্য। 6-এ বলছি সাহিত্যকারদের শ্রেষ্ঠ চেষ্টা কেবলমাত্র বর্তমান কালের জন্য নহে, চিরকালীন মনুষ্য সমাজই তাহাদের লক্ষ্য। এবার তোমরা যারা নিজেরা পড়াশুনো করো তাদের পক্ষে এতগুলো কোশ্চেন করা খুব টাফ, এবং যারা টিচার নিয়ে পড়ছো তারাও টিচারের সাথে কথা বলে এখান থেকে যেমন প্রথম দুটো প্রশ্নের একটি উত্তরের মধ্যে দিয়ে সমাধান হতে পারে, 4 এবং 5 নম্বর প্রশ্নের একটি উত্তর দিয়ে সমাধান হতে পারে, এগুলোকে একটু বুঝে নাও। বেশ, এবার আমরা চলে আসব DS6-এ। এটা হচ্ছে ছন্দের পেপার। আমি সাজেশনে যাওয়ার আগেই আশা করব তোমরা নিশ্চয়ই ছন্দ খুব ভালোভাবে শিখে নিয়েছো। যদি কারো কোনো জায়গায় প্রবলেম থাকে আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, আমি যত তাড়াতাড়ি সম্ভব ছন্দের উপর একটা ভিডিও করে তোমাদের বোঝার সুবিধার জন্য আপলোড করে দেবো। চলে এসো DS6 ইউনিট 1 থেকে কি পড়বো না, ধ্বনি, বর্ণ, অক্ষর, মাত্রা, পংক্তি, স্তবক, পর্ব, লয় আর জ্যোতি। ইউনিট 2 থেকে কি পড়বো, কলাবৃত্ত ছন্দ, দলবৃত্ত ছন্দ ব্রড হিসেবে পড়বো। কিভাবে পড়বো, কাকে বলে বৈশিষ্ট্য, উদাহরণ দিয়ে সেই ছন্দটার ব্যাখ্যা। 3 নম্বর থেকে পড়বো সত্যেন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, মোহিতলাল মজুমদার, প্রবোধচন্দ্র সেন। ইউনিট 4-এ ছন্দলিপি প্রণয়ন। আমরা জানি মানে তোমরা নিশ্চয়ই এতদিনে জেনেছো যে ছন্দ দিয়ে দেওয়া হয়, 4টে ছন্দ দেওয়া হবে, তার থেকে 2টো ছন্দ করতে হবে। তো সেইখানে তোমরা প্রথমে ছন্দ পর্বভাগ করবে, মাত্রা দেবে, ছন্দ নির্ণয় করবে এবং সেটাকে ডিটেলে কিন্তু লিখে দিতে হবে। একটা পার্টও যেন ভুল না হয়, ভুল হলে কিন্তু পুরো নাম্বারটা ওখানেই চলে যাবে। চলে এসো DS7-এ ইউনিট 1 মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্যের নামকরণ পড়বে, নায়ক বিচার পড়বে। তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রীর এই প্রশ্নটা থাকে, ম্যাম মেঘনাদ বধ কাব্যের নায়ক কি? দেখো বাবা, একটা কথা মনে রেখো, মেঘনাদ কিন্তু এই কাব্যের 6ষ্ঠ স্বর্গে মারা যায়, নিশ্চয়ই জেনেছো। মেঘনাদেব এই কাব্যের 6ষ্ঠ স্বর্গে মারা যায় এবং রাবণ কিন্তু তার পরবর্তীতে কাব্যের গতি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা। এবার কাব্যের মধ্যে নায়ক যদি আগেই মরে গিয়ে থাকে তাহলে কাব্যকে নিয়ন্ত্রণ করলো কে? নায়কবিহীন কাব্য তো হতে পারে না। কাব্যের মানে নায়কের শোক কোনো কাব্যের নায়কের জায়গা নিতে পারে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই কাব্যের নায়ক চোখ বন্ধ করে রাবণ,
ঠিক আছে, তোমাদের মধ্যে এটা অনেকেরই প্রশ্ন থাকে, আমার নিজের ছেলে মেয়েদেরও এই প্রশ্নটা খুব থাকে, তো তাদের কথা মাথায় রেখেই আমি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করলাম। মেঘনাদবধ কাব্য থেকে পরে দেখবে ষষ্ঠ স্বর্গের প্রাসঙ্গিকতা, রাবণের রাজসভার বর্ণনা, সীতা সরমার কথোপকথন। ইউনিট 2 থেকে দেখব রবীন্দ্রনাথের কবিতা থেকে দেখব যেতে নাহি দিব, কৃপণ, ওরা কাজ করে, চঞ্চলা, মুক্তি। এছাড়া স্বপ্ন আর ভারত তীর্থ শর্টের জন্য একবার দেখে নিও। ইউনিট 3 থেকে আমরা দেখব আবার আসিব ফিরে, মানে অবশ্যই জীবনানন্দ দাশের কবিতা আবার আসিব ফিরে, সুচেতনা, শিকার, রাত্রি, সাতটি তারার তিমির। ইউনিট 4 থেকে আমরা দেখব আধুনিক কবিতা থেকে প্রচ্ছন্ন স্বদেশ, বাবরের প্রার্থনা, যেতে পারি কিন্তু কেন যাব, মালতীবালা বালিকা বিদ্যালয়, আমার ভারতবর্ষ। সিলেবাসের সাজেশন আমি এখানেই শেষ করছি, কিন্তু তার পাশাপাশিও ইউনিট 2 থেকে এক্ষুনি আমি রবীন্দ্রনাথের যে কবিতা সাজেশন করলাম যেতে নাহি দিব, আর ওরা কাজ করে, মুক্তি, আমি স্টার দিলাম। ইউনিট 3 থেকে আবার আসিব ফিরে, সুচেতনা, শিকার, স্টার দিলাম। মানে ইউনিট 4 থেকে বাবরের প্রার্থনা, যেতে পারি কিন্তু কেন যাব, আমি স্টার দিলাম। যেগুলো স্টার্ট দিলাম অবশ্যই ভালো করে পড়ো। এর বাইরে গিয়ে বর্ণময় 36 তোমাদের সকল পরীক্ষার্থী সফলতা কামনা করে। পরীক্ষার দিন তোমার হোক, প্রশ্নপত্র তোমার পুরোপুরি নখদর্পণে থাকুক, পেন হাতে নিয়ে নিজের মতো পরীক্ষার দিনটাকে উপভোগ করো। ততদিন পড়াশোনায় মেতে থেকো, পরীক্ষা দিয়ে এসে জানাতে ভুলো না সাজেশন অনুযায়ী কতখানি কমেন্ট পেলে, কতখানি ভালো পরীক্ষা দিলে। পড়াশোনায় মেতে থেকো, পরীক্ষার দিন কিন্তু খুব এগিয়ে আসছে। ভালো থেকো সকলে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে।